দুপুরের তীব্র রোদ তখন মরুভূমি বালিতে আগুনের মতো ছড়িয়ে পড়ছিল। দক্ষিণ ইসরায়েলের রেমন এয়ারবেজের ঘড়িতে তখন প্রায় 2টা বাজে। চারদিকে নিস্তব্ধতা। রেস্টরুমে অনেক পাইলট দুপুরে বিরতি কাটাচ্ছিলেন। কেউ হয়তো বই পড়ছিলেন, কেউ হালকা খাবার খাচ্ছিলেন, আবার কেউ চোখ বুজে শুয়েছিলেন ক্লান্তি দূর করতে। একদম সাধারণ একটি দিন মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সবকিছু পাল্টে যায় এক মুহূর্তে। তীব্র সাইরেনের শব্দ পুরো এয়ারবেস কাঁপিয়ে দেয়। এই শব্দ শুধু একটি জায়গায় নয়, পুরো ঘাটি জুড়ে ছড়িয়ে পড়ে। পাইলটরা জানতেন এই সাইরেন কখন বাজে, এটি ছিল ইমার্জেন্সি অ্যালার্ম। মানে এখনই আকাশে উঠতে হবে, কোনো দেরি নয়, কোনো প্রশ্ন নয়। রেস্টরুম থেকে পাইলটরা ছুটে বের হতে থাকেন, তাদের মুখে উৎকণ্ঠা স্পষ্ট, কারণ এই ধরনের অ্যালার্ম সাধারণত তখনই দেওয়া হয় যখন আকাশে সত্যিকারের কোনো বিপদ দেখা যায়। তবে একটা বড় সমস্যা ছিল, রেস্টরুম থেকে মূল রানওয়ে এবং যুদ্ধবিমান রাখার জায়গায় প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। এই দূরত্ব পায়ে হেঁটে যাওয়ার মতো সময় ছিল না। তাই তারা দ্রুত 4 থেকে 5টি সামরিক গাড়িতে উঠে পড়েন। গাড়িগুলো তীব্র গতিতে ছুটতে থাকে রানওয়ের দিকে। পাইলটদের চোখে তখন একটাই প্রশ্ন, আকাশে ঠিক কি ঘটছে? কোন শত্রু এসেছেন নাকি এটি কোনো মহড়া? কিন্তু মহড়ার জন্য এমন জরুরি অ্যালার্ম বাজে না। তাহলে আসলে ঘটনা শুরু হয়েছিল আরো 30 মিনিট আগে। ইরানের একটি পুরনো সামরিক গাড়ি থেকে সেদিন একটি F4 টমক্যাট যুদ্ধ বিমান উড়ানো হয়েছিল। এই বিমানগুলো দেখতে অনেক পুরনো মডেলের মনে হলেও এখনো ইরান এগুলো ব্যবহার করে, কারণ এগুলো গতি অসাধারণ এবং দীর্ঘ সময় আকাশে থাকতে পারে। যদিও আধুনিক যুদ্ধ বিমানের তুলনায় এগুলো অনেক পিছিয়ে, তবুও ইরানে কিছু অভিজ্ঞ পাইলট এই বিমান চালাতে খুবই পছন্দ করেন। সেদিনের পাইলটটি ছিল নিয়মিত মহড়ার একটি অংশ। পাইলট ছিলেন অত্যন্ত অভিজ্ঞ। কন্ট্রোল টাওয়ার থেকে তাকে যথাযথ অনুমতি দেওয়া হয়েছিল। শুরুতে সবকিছু একদম স্বাভাবিক ছিল। বিমানটি ইরানের আকাশের নির্ধারিত রুট ধরে উঠছিল। মেঘের ভেতর দিয়ে কখন উপরে উঠছিল, কখন নিচে নামছিল। কিন্তু কিছুক্ষণ পরে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। পাইলট ধীরে ধীরে তার নির্ধারিত রুট পরিবর্তন করতে থাকেন। প্রথমে এটা খুব সামান্য মনে হয়েছিল। ইরানের রাডার কন্ট্রোল রুম প্রথমে ব্যাপারটা গুরুত্ব দেয়নি, কারণ অনুশীলনের সময় কখনো কখনো পাইলটরা সামান্য রোড পরিবর্তন করেন। কিন্তু কয়েক মিনিট পর পরিস্থিতি আলাদা হতে শুরু করে। কন্ট্রোল রুমের অপারেটররা দেখতে পান বিমানটি দক্ষিণ দিকে যাওয়ার বদলে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এটা কোনো সাধারণ বিচ্যুতি নয়। তাহলে কন্ট্রোল রুম থেকে পাইলটকে সতর্কবার্তা পাঠানো হয়। তাকে বলা হয় যে সে ইরানের আকাশের সীমা থেকে বের হয়ে যাচ্ছে এবং তাকে অবিলম্বে ফিরে আসতে হবে। পাইলট তখন শান্ত গলায় উত্তর দেয়। সে বলে যে সে বিষয়টি ঠিক করছে এবং তাকে আরো কিছু সময় দিতে হবে। কিন্তু বাস্তবে তিনি ফিরে আসছিলেন না, উল্টো আরো দ্রুত সীমানার দিকে এগিয়ে যাচ্ছিলেন। পুরনো F4 টমক্যাট যুদ্ধ বিমানটি তখন খুব নিচু উচ্চতায় উঠেছিল। নিচু উচ্চতায় উঠলে অনেক সময় রাডারের পক্ষে বিমান শনাক্ত করা খুবই কঠিন হয়ে যায়। পাহাড় বা ভূমির প্রতিফলনের সাথে মিশে যায় সিগন্যাল। ধীরে ধীরে সেই বিমান ইসরায়েলের উত্তর সীমান্তের দিকে চলে আসে। এদিকে ইসরায়েলের রাডার কন্ট্রোল রুম একটি অস্পষ্ট সিগন্যাল ধরা পড়ে। প্রথমে অপারেটররা সিগন্যালটি ঠিকভাবে বুঝতে পারছিল না, কারণ উত্তর সীমান্তে এমন কিছু ছিল না যা সাধারণত হুমকি তৈরি করে। অনেকে ভাবলেন এটা হয়তো কোনো ভুল সিগন্যাল অথবা কোনো বেসামরিক বিমান। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। রাডারে দেখা যায় যে অজানা বিমানটি অত্যন্ত দ্রুত গতিতে ইসরায়েলের ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। তখনই জরুরি অ্যালার্ম বাজানো হয়। রেমন এয়ারবেজে থাকা পাইলটদের জরুরি ভিত্তিতে যুদ্ধ বিমান উড়ানোর নির্দেশ দেওয়া হয়। এটাই ছিল সেই মুহূর্ত যখন দুপুরের নিস্তব্ধতা ভেঙে সাইরেন বেজে উঠেছিল। পাইলটরা যখন গাড়িতে চড়ে রানওয়ের দিকে ছুটছিলেন, তখন পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছিল। কয়েক মিনিট পরে আরো ভয়াবহ কিছু ঘটে। অজানা সেই পাইলট হঠাৎ করেই একটি গাইডেড মিসাইল নিক্ষেপ করে। লক্ষ্য ছিল উত্তরাঞ্চলের একটি সামরিক স্থাপনা। দূর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। এটা আর মহড়া নয়, এটা সত্যিকারের হামলা। ইসরায়েলের রানওয়ে থেকে একের পর এক যুদ্ধ বিমান উড়ে যেতে শুরু করে। আকাশ কেঁপে উঠছিল জেট ইঞ্জিন শব্দে। কিছু ফাইটার জেট সরাসরি উত্তর সীমান্তের দিকে পাঠানো হয়। পাশাপাশি কয়েকটি ভারী অস্ত্রবাহী বিমানও আকাশে ওঠে। পুরো আকাশ যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রহস্যময় পাইলট ইতিমধ্যে ঘুরে আন্তর্জাতিক আকাশ সীমানার দিকে চলে যাচ্ছিল।
তার পরিকল্পনা ছিল দ্রুত আক্রমণ করে আরো দ্রুত বের হয়ে যাওয়া। সে জানতো যে তাকে দ্রুত আন্তর্জাতিক আকাশ সীমায় ঢুকে যেতে হবে, না হলে ইসরায়েলের যুদ্ধ বিমান তাকে ধরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের একটি এয়ার ডিফেন্স ইউনিট সক্রিয় হয়। এই এয়ার ডিফেন্স সিস্টেম সাধারণত পেট্রোট সিরিজের মিসাইল ব্যবহার করে। একটি মিসাইল আকাশে ছোড়া হয়, এটি অসাধারণ গতিতে ধাওয়া শুরু করে সেই অজানা বিমানের পেছনে। আকাশে তখন দুটি সাদা ধোঁয়ার রেখা দেখা যাচ্ছিল, একটি বিমানের আরেকটি মিসাইলের। অজানা পাইলট বুঝতে পারেন যে তার পেছনে মিসাইল আসছে, কিন্তু তিনি আতঙ্কিত হননি, বরং তিনি যুদ্ধ বিমানটির গতি আরো বাড়িয়ে দেন। এই বিমান দেখতে পুরনো হলেও এটি প্রায় 2200 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি গতিতে উঠতে পারে। বিমানটি শব্দের গতির দ্বিগুণের কাছাকাছি বেগে এগিয়ে যেতে থাকে। পেছনের মিসাইল তাড়া করছে, সামনে আন্তর্জাতিক সীমানা। এটি ছিল সময়ের সাথে একটা প্রতিযোগিতা। কয়েক মুহূর্ত পরে সে পাইলট আন্তর্জাতিক আকাশ সীমার কাছাকাছি পৌঁছে যান এবং তারপরে অদ্ভুত কিছু ঘটে। মিসাইল ধাওয়া বন্ধ হয়ে যায়, কারণ আন্তর্জাতিক আকাশ সীমায় মিসাইল ছোড়া মানে আরেকটি জটিলতা তৈরি করা। ইসরায়েলের পাইলটরা শুধু দেখতে থাকে কিভাবে সে অজানা বিমান দূরে মিলিয়ে যায়। তারা কিছুই করতে পারেননি। এটা ছিল একটা পরিকল্পিত আক্রমণ, দ্রুত ঢোকা, দ্রুত আঘাত করা এবং দ্রুত বের হয়ে যাওয়া। পুরো ঘটনা ঘটেছিল মাত্র কয়েক মিনিটে, কিন্তু এর প্রভাব ছিল অনেক গভীরে। পরে এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা বিশ্লেষণ। অনেক সামরিক বিশেষজ্ঞ এই ঘটনা নিয়ে মন্তব্য করেন। কেউ কেউ বলেন এটা ছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার একটা বড় ব্যর্থতা, আবার কেউ কেউ বলেন এটা ছিল অত্যন্ত দক্ষ একজন পাইলটের সাহসী অভিযান। অনেকেই ধারণা করতে থাকেন যে হয়তো মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির মধ্যে আমেরিকা তাদের অনেক উন্নত মানের রাডার হারিয়েছে এবং ইসরায়েল আমেরিকার এই রাডার ব্যবস্থা সবচেয়ে বেশি ব্যবহার করতো। তাই অনেকেই ধারণা করছেন হয়তো এসব কারণে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা সেই সময়ের জন্য দুর্বল হয়ে থাকতে পারে। সবচেয়ে রহস্যময় বিষয় ছিল সেই পাইলটের পরিচয়। ইসরায়েল এখনো পুরোপুরি নিশ্চিত নয় যে সে পাইলট আসলে কোন দেশের ছিল এবং তার আসল উদ্দেশ্য কি ছিল। যদিও বিমানটি ইরান থেকে এসেছিল, কিন্তু পাইলটের পরিচয় নিয়ে এখনো অনেকই প্রশ্ন রয়ে গেছে। তিনি ইরানের নিয়মিত বাহিনীর সদস্য ছিলেন নাকি কোনো বিশেষ মিশনের জন্য পাঠানো হয়েছিল, এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। কিন্তু একটা বিষয় পরিষ্কার যে এই ঘটনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি একটি নতুন মাত্রা যোগ করেছে। রেমন এয়ারবেসে সেদিন যে পাইলটের জরুরি অ্যালার্ম শুনে ছুটে গিয়েছিলেন, তারা এখনো এই ঘটনা ভুলতে পারেননি। তাদের মনে এখনো সেই প্রশ্ন ঘুরপাক খায় যে কিভাবে একটি পুরনো যুদ্ধ বিমান এত সহজে তাদের আকাশ সীমায় ঢুকে গেল এবং আক্রমণ করে বেরিয়ে গেল। এই ঘটনা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক পরিবর্তন আনতে বাধ্য করেছে। নতুন রাডার সিস্টেম স্থাপন করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হয়েছে, কিন্তু একবার যে ভুল হয়েছে সেটা আর ফিরে আনা যায় না। ইতিহাসে এই ঘটনা লেখা হয়ে গেছে একটি সাহসী অভিযান হিসাবে, যা প্রমাণ করছে যে প্রযুক্তি যতই উন্নত হোক, দক্ষতা এবং সাহসের কোনো বিকল্প নেই। আর সেই অজানা পাইলট এখন কোথায় আছেন? হয়তো তার পরবর্তী মিশনের জন্য প্রস্তুত হচ্ছেন।